একটা ছোট্ট মেয়ে যার গায়ে সূর্যের আলো পড়লেই চামড়া ঝলসে যায়। ডাক্তারের ভাষায় যদিও এটা বিরল রোগ, কিন্তু এই রোগটাই তার জীবনে বয়ে নিয়ে এসেছে চরম এক অভিশাপ। এক অদৃশ্য শিকলে বন্দী হয়ে গেছে মেয়েটার জীবন। এই অভিশাপ তাকে নিয়ে যায় এক পুরনো প্রথার মধ্যে, যেখানে কুসংস্কার এবং রহস্যময় রীতি তার জীবনকে করে তোলে দুর্বিষহ। এক দানবীয় শক্তি গ্রাস করতে চায় ছোট্ট মেয়েটার জীবন। কিন্তু এই অভিশাপের শেষ কোথায়? বলছিলাম সরি মুভির দ্বিতীয় সিকুয়েলের কথা। প্রথম সিকুয়েলে আমরা দেখেছিলাম কিভাবে এক মা কালো জাদু আর কুসংস্কারের দুনিয়া থেকে নিজের অনাগত সন্তানকে রক্ষা করেছে। কিন্তু এত কিছু করার পরেও আবারও যদি সেই সন্তানের জীবনেই নেমে আসে আগের থেকে আরও বেশি ভয়ানক অভিশাপ, তাহলে কিভাবে রক্ষা করবে মা তার সন্তানকে? জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি সরি 2 এর এক্সপ্লেনেশন। সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। শুরুতেই আমরা সেই ক্ষেত দেখতে পাই, যেটা পার্ট 1-এ দেখেছিলাম। গভীর রাতে একটা ছোট্ট মেয়ে হাতে হারিকেন নিয়ে ক্ষেতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে আর নিজের মাকে খুঁজছে। কিন্তু মেয়েটা কোথাও তার মাকে খুঁজে পায় না। মেয়েটা যখন মাকে খুঁজছিল তখন হঠাৎই ক্ষেতের ভেতর থেকে তারই মতো কয়েকজন ছোট্ট মেয়ে বারবার বলতে থাকে, মা তোমাকে ডাকছে। ছোট্ট মেয়েটা ওই মেয়েগুলোকে দেখতে পায় না, কারণ তার কথাটা বলার আগেই আবারও ক্ষেতের ভেতর লুকিয়ে পড়ে। ছোট্ট মেয়েটা মাকে খুঁজতে কুয়ার কাছে চলে যায়। হঠাৎ একটা অদৃশ্য শক্তি মেয়েটার পা টেনে ধরে। ওই অদৃশ্য শক্তি মেয়েটাকে টেনে কুয়ার পাশে থাকা একটা গর্তের ভেতরে নিয়ে যায়। আর দৃশ্যটাও এখানেই পরিবর্তন হয়। এরপর আমরা সাক্ষীকে দেখতে পাই। সাক্ষী এখন একজন স্কুল টিচার। অপশক্তির সাথে লড়াই করে সাক্ষী যেমন জীবিত এবং সুস্থ অবস্থায় আছে, তেমনি বেঁচে আছে সাক্ষীর গর্ভের সেই কন্যা সন্তান। সাক্ষীর মেয়ে ঈশানীর বয়স এখন 7 বছর। তবে ঈশানীর একটা প্রবলেম আছে, যার কারণে সে দিনের বেলা বাড়ির বাইরে বের হতে পারে না। কিন্তু ঈশানীর স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়ে গেছে। যেহেতু ঈশানী বাইরে বের হতে পারবে না, তাই সাক্ষী তার স্কুলের প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন করে যেন ঈশানীকে বাড়ি থেকে পড়াশোনা করার পারমিশন দেয়। কিন্তু প্রিন্সিপাল সাক্ষীর অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়। প্রিন্সিপাল সাক্ষীকে ডেকে বলে, আমি যদি তোমার মেয়েকে বাড়ি থেকে পড়াশোনা করার পারমিশন দিই, তাহলে বাকি স্টুডেন্টদের প্যারেন্টসরাও চাইবে তাদের সন্তান বাড়ি থেকেই পড়াশোনা করুক। সাক্ষী প্রিন্সিপালকে বোঝানোর চেষ্টা করে ঈশানীর প্রবলেমটা সত্যিই সিরিয়াস। দিনের বেলা সে কোনোভাবেই বাড়ির বাইরে বের হতে পারবে না। সাক্ষী প্রিন্সিপালকে ঈশানীর মেডিকেল রিপোর্ট দেখতে বলে। সে বিভিন্নভাবে প্রিন্সিপালকে বোঝানোর চেষ্টা করে ঈশানীর ব্যাপারটা একটা স্পেশাল কেস। তখন প্রিন্সিপাল সাক্ষীকে কটাক্ষ করে বলে, তোমার প্রতিটা ব্যাপারই তো স্পেশাল কেস। ইন্সপেক্টর সমরের রিকোয়েস্টে তোমার চাকরিটা হয়েছে। সে সময় ইন্সপেক্টর সমর বলেছিল, তোমার ব্যাপারটা স্পেশাল কেস, চাকরিটা তোমার বিশেষ প্রয়োজন। এরপর ঈশানীকে স্কুলে ভর্তি করানোর সময় বাবার নামের জায়গায় তুমি নিজের নাম দিয়েছ। তখনও বলেছ স্পেশাল কেস। তোমার মেয়ে যদি দিনের বেলা স্কুলে আসতে না পারে, তাহলে তুমি তাকে কোনো নাইট স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করো। প্রিন্সিপাল রাজি না হওয়ায় সাক্ষী অনেক টেনশনে পড়ে যায়। এরপর আমরা ঈশানীকে দেখতে পাই। ঈশানী বাড়িতে বসে নিজের নাম লেখা শিখছে, আর ঈশানীকে সাহায্য করছে রানী। হ্যাঁ, এটা সেই রানী যাকে পার্ট 1-এ দেখেছিলাম। রানী এখন সাক্ষীর সাথেই থাকে। ঈশানী তাকে রানী মা বলে ডাকে। রানী ঈশানীকে রুমের ভেতর রেখে কিছু কাজের জন্য কিচেনে যায়। যাওয়ার আগে রানী ঈশানীকে সাবধান করে যেন কোনোভাবেই ঈশানী বাইরে বের না হয়। রানী চলে যাওয়ার পর ঈশানী গাড়ি নিয়ে খেলতে শুরু করে। হঠাৎ সে খেয়াল করে রুমের ভেতর ছোট্ট একটা ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকছে। ঈশানী সূর্যের আলোতে নিজের হাত রেখে সাথে সাথে ঈশানীর হাতটা লাল হয়ে যায়। তীব্র যন্ত্রণা শুরু হয় হাতে। তবুও সে অনেকটা জেদ করে সূর্যের আলোতে নিজের হাতটা ধরে রাখার চেষ্টা করে। তখনই রানী চলে আসে। সে দ্রুত ঈশানীকে সরিয়ে নেয়। মূলত ঈশানীর সূর্যের আলো সহ্য করতে পারে না। সূর্যের আলোতে ঈশানীর শরীরে অ্যালার্জিক রিয়াকশন হয়। আর এই ব্যাপারটাই সাক্ষী প্রিন্সিপালকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সাক্ষী ব্যর্থ হয়েছে তাকে বোঝাতে। সন্ধ্যাবেলা সাক্ষী যখন বাড়িতে ফিরে যায়, ঈশানী ছুটে এসে জড়িয়ে ধরে সাক্ষীকে। সারাদিন অপেক্ষা করার পর মাকে কাছে পেয়ে অনেক খুশি সে। সাক্ষী ঈশানীর হাত দেখতে চায় এবং বলে রানী তাকে কল করে সব কিছু জানিয়ে দিয়েছে। ঈশানী এমনটা করার জন্য সাক্ষীকে সরি বলে। রাতের বেলা সাক্ষী ঈশানীকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করলে ঈশানী খেতে চায় না। স্যুপ তার একদম পছন্দ না। তাই সাক্ষী ঈশানীকে একটা গল্প শোনায়। সাক্ষী বলে, ঈশানীর মতোই রাত্রি নামের একটা মেয়ে ছিল। সূর্য যেমন ঈশানীকে কষ্ট দেয়, তেমনি রাত্রিও কষ্ট দিত। কিন্তু মায়ের হাতে বানানো স্যুপ খেয়ে রাত্রির মধ্যে সুপার পাওয়ার চলে আসে। তার কাছে দুটো ডানা চলে আসে। সেই ডানা সুপার পাওয়ার ইউজ করে রাত্রি সূর্যের সাথে লড়াই করে সূর্যকে পরাজিত করেছিল। এই গল্পটা শুনে ঈশানী বলে, আমিও রাত্রি হব, রাত্রির মতো সূর্যকে পরাজিত করব। কাল থেকে আমিও অন্য বাচ্চাদের মতো স্কুলে যাব। পরদিন সাক্ষী ঈশানীকে স্কুলের জন্য রেডি করে।
সূর্যের আলো যেন ঈশানীর শরীরে না পড়ে, তাই সাক্ষী ঈশানীর পুরো শরীর কভার করে দেয় এবং মাথায় একটা বড় হ্যাট পরিয়ে দেয়। প্রথমবার দিনের বেলা বাইরে বের হয়ে ঈশানী অনেক খুশি হয়। স্কুলে বাচ্চাদের সাথে সে অনেক এনজয় করে। পুরো দিন ঈশানীর অনেক ভালো কাটে। রাতের বেলা ইন্সপেক্টর সমর সাক্ষী এবং ঈশানীর সাথে দেখা করতে আসে। এই বাড়িটা মূলত সমরের। সাক্ষী, ঈশানী এবং রানীকে নিয়ে 7 বছর ধরে সমরের বাড়িতে থাকছে। সাক্ষী অনেকবার সমরকে বাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সমর কখনোই তার কাছ থেকে সেটা নেয়নি। এই সময় সমর আসলে কে? সাক্ষীর সাথে কিভাবে পরিচয় হলো তার? জানতে হলে 7 বছর আগে ফিরে যেতে হবে। 7 বছর আগে রানী যখন রাজবীর এবং তার বাবা মাকে হত্যা করেছিল, তাদেরকে হত্যা করার পর সাক্ষী রানীকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। ওই সময় পুলিশ স্টেশনে ডিউটিরত ছিল ইন্সপেক্টর সমর। সাক্ষী ইন্সপেক্টর সমরের কাছে সারেন্ডার করে তাকে সমস্ত ঘটনা জানায়। তবে সে খুনের দায় রানীর উপর না দিয়ে সমস্ত অপরাধ নিজের কাঁধে নেয়। অর্থাৎ পুলিশকে সে বলে সবার মার্ডার সে নিজেই করেছে। সবকিছু শোনার পর ইন্সপেক্টর সমর ডেড বডি উদ্ধার করার জন্য ক্ষেতের ভেতরে সে বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর ওরা কোনো ডেড বডি দেখতে পায় না। সাক্ষী অবাক হয়ে ভাবতে থাকে ডেড বডি কিভাবে গায়েব হলো। ইন্সপেক্টর সমর ভাবে সাক্ষী তাকে বোকা বানানোর চেষ্টা করছে। তখন সাক্ষী বলে, আপনাকে বোকা বানানোর জন্য কি আমি মার্ডারের মতো অপরাধের দায় নিজের কাঁধে নেব? ওই সময় হঠাৎ করে সাক্ষীর লেবার পেইন শুরু হয়। সমর সাক্ষীকে আশ্বস্ত করে বলে, যেহেতু কোনো প্রমাণ নেই, তাই সাক্ষীর বিরুদ্ধে কেউ লিগ্যাল অ্যাকশন নিতে পারবে না। ফলে সাক্ষীর জেল হওয়ার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু সাক্ষীর ভয় অন্য জায়গায়। সাক্ষী এখনও নিশ্চিত না রাজবীরের মৃত্যু হয়েছে কিনা। সাক্ষী ভয় পাচ্ছিল রাজবীর যদি বেঁচে যায় সে আবারও ফিরে আসবে সাক্ষীর সন্তানকে হত্যা করার জন্য। সাক্ষীর শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। তাই সমর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে জন্ম হয় ঈশানীর। জন্মের প্রথম দিনেই ঈশানীর শরীরে যখন প্রথমবার সূর্যের আলো পড়েছিল, তখনই সে চিৎকার করে কেঁদে ওঠে। হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাক্ষী ঈশানী এবং রানীকে নিয়ে সমরের বাড়িতেই থাকে। প্রেজেন্ট টাইমে সমর একজন ডার্মাটোলজিস্টের অ্যাড্রেস সাক্ষীকে দিয়ে বলে ঈশানীকে তার কাছে নিয়ে যেতে। ডক্টরের চেম্বার কিছুটা দূরে হওয়ায় সাক্ষী যেতে রাজি হয় না। সাক্ষীর ভয় হয় যদি রাজবীর তাদেরকে দেখে ফেলে সে ঈশানীকে মেরে ফেলবে। সমর সাক্ষীকে বুঝিয়ে বলে ওই ঘটনার 7 বছর পেরিয়ে গেছে। রাজবীর বেঁচে থাকলে এতদিনে ফিরে আসতো। এতদিনে যেহেতু আসেনি আর কখনো আসবেও না। সাক্ষী বলে, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমি তো একজন মা। মায়ের মন সবসময় সন্তানকে নিয়ে ভয় কাজ করে। সাক্ষী এবং সমর বাড়ি থেকে সামান্য দূরে একটা জায়গায় বসে গল্প করছিল। ঈশানী এবং রানী তখন বাড়িতেই ছিল। ঈশানী তার গাড়ি নিয়ে খেলছিল আর রানী বাড়ির উঠানে বসে কাজ করছিল আর রেডিওতে গান শুনছিল। খেলার সময় ঈশানীর সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। ঈশানীর রুমে তীব্র গতিতে বাতাস আসতে শুরু করে এবং রুমের লাইট ব্লিং করতে শুরু করে। এরপর হঠাৎ করে ঈশানী আয়নায় একটা ভয়ানক আকৃতির কালো ছায়া দেখতে পায়। ঈশানী ভয় পেয়ে রানীকে ডাকতে শুরু করে, কিন্তু রানী ঈশানীর ডাক শুনতে পায় না। হঠাৎ কালো ছায়াটা ঈশানীর একদম কাছে চলে আসে। কালো ছায়াটা ঈশানীকে পজেস করে ফেলে। ঈশানীর চোখ একদম কালো হয়ে যায়। ঈশানী এখন পুরোপুরি কালো ছায়াটার কন্ট্রোলে। ঈশানী মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হয়। আশেপাশে কোন দিকে না তাকিয়ে সে সোজা গেটের বাইরে চলে যায়। রানী সেটা দেখতে পেয়ে ঈশানীর পেছনে ছুটতে শুরু করে। বাড়ির বাইরে একটা কাভার্ড ভ্যান দাঁড়িয়েছিল। ঈশানী এবং রানী বের হওয়ার সাথে সাথে কয়েকজন লোক ওদের দুজনকেই সেখানে তুলে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সাক্ষী এবং সমর ফিরে আসে। বাড়ির দরজা খোলা দেখে সাক্ষী ভয়ে আটকে ওঠে। সাক্ষী বাড়িতে ঢুকে রানী এবং ঈশানী কাউকেই খুঁজে পায় না। সমর দ্রুত আশেপাশের এলাকায় পুলিশ ফোর্সকে অ্যালার্ট করে দেয়। এরপর সমর নিজেও টিম নিয়ে ঈশানী এবং রানীকে খুঁজতে বের হয়। সাক্ষী সমরের সাথে যেতে চাইলে সমর তাকে বুঝিয়ে বলে বাড়িতেও একজন থাকা জরুরি। ঈশানী এবং রানী বাড়িতেও ফিরে আসতে পারে। সাক্ষী একরাশ ভয় আর দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করতে থাকে। সে নিজেকে সামলাতে না পেরে কাঁদতে শুরু করে। কিছু সময় পর সমর কল করে সাক্ষীকে জানায় পাশের একটা এটিএম বুথের সিসিটিভি ফুটেজে ঈশানীকে দেখা গেছে। তাও নামের এক ব্যক্তি ঈশানীকে নিয়ে গেছে। এই তাও হচ্ছে রাজবীরের গ্রামের মুখ্য। এই কথা শুনে সাক্ষী বলে ওরা অবশ্যই ঈশানীকে নিয়ে ক্ষেতের কাছেই গেছে। সমর তার টিম নিয়ে ক্ষেতের কাছে চলে যায়। সাক্ষীও সাথে যায়। ওরা ক্ষেতের ভেতর ঈশানীকে খুঁজতে শুরু করে। হঠাৎ একটা ছেলে একটা পুতুল সাক্ষীর সামনে রেখে পালিয়ে যায়। সাক্ষী পুতুলটা হাতে নিলে দেখতে পায় ঈশানীর জামার টুকরো দিয়ে এই পুতুলটা তৈরি করা হয়েছে। সাক্ষী সমরকে পুতুলটা দেখায় এবং বলে ঈশানী আশেপাশে কোথাও আছে। ওরা চারদিকে ভালোভাবে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তবে আরও কয়েকটা পুতুল খুঁজে পায় সে। সাক্ষী বুঝতে পারে না বাচ্চারা কেন এভাবে পুতুল রেখে পালিয়ে যাচ্ছে। হঠাৎ ক্ষেতের ভেতর থেকে একসাথে অনেকগুলো ছোট ছেলে বাচ্চা সাক্ষী এবং পুলিশদেরকে উদ্দেশ্য করে ঢিল ছুটতে শুরু করে। সমর এবং তার টিম অনেক চেষ্টা করেও বাচ্চাগুলোকে ধরতে পারে না। ওরা অনবরত ঢিল ছুটতেই থাকে। তাই সমর একটা ফাঁকা গুলি ছড়ে ওদেরকে ভয় দেখানোর জন্য। এতে করে বাচ্চাগুলো পালিয়ে যায়।
কিন্তু এই সবের মাঝে একটা ব্যক্তি সাক্ষীকে কিডন্যাপ করে। ওই ব্যক্তির মুখ গামছা দিয়ে ঢাকা, তবুও শুধুমাত্র চোখ দেখে সাক্ষী তাকে চিনে ফেলে, কারণ ওই ব্যক্তি আর কেউ নয় বরং রাজবীর, যার ভয়ে সাক্ষী সবসময় আতঙ্কিত থাকত। সে রাজবীর আবারও ফিরে এসেছে। সাক্ষী কিছু বুঝে ওঠার আগেই রাজবীর একটা লাঠি দিয়ে সাক্ষীর মাথায় আঘাত করে। এতে সাক্ষী সেন্সলেস হয়ে যায়। অন্যদিকে সমর বাচ্চাগুলোকে তাড়ানোর পর সাক্ষীকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না সে। এর পরের দৃশ্যে আমরা সাক্ষীকে দেখতে পাই। সাক্ষীর চোখ মুখ বাঁধা। বাচ্চা ছেলেগুলো সাক্ষীকে টেনে হিঁচড়ে অদ্ভুত এক মহলের ভেতরে নিয়ে যায়। অদ্ভুত এই মহলটা মাটির নিচে অবস্থিত। বাইরে যে বিশাল ক্ষেত, তার নিচে এইটা আছে। উপর থেকে বোঝার কোনো উপায় নেই সাধারণ ক্ষেতের নিচে এমন বিশাল আকৃতির মহল থাকতে পারে। মহলের ভেতর সভাঘরে গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়েছে। সবাইকে উদ্দেশ্য করে তাও বলে, 7 বছর ধরে আমরা যে মা মেয়েকে খুঁজে বেড়াচ্ছিলাম আছে আমাদের হাতে। আমাদের গ্রামের প্রথা ভঙ্গকারী নারী অর্থাৎ রাজবীরের স্ত্রীকে আমি সঠিক জায়গায় নিয়ে এসেছি। তাওয়ের কথা শেষ হলে রাজবীর বলে, এখন তো আমার স্ত্রী আর সন্তান চলে এসেছে, এখন আমাকে ক্ষমা করে দিন, আমাকে আবারও গ্রামে ফিরিয়ে নিন। মূলত রাজবীরের স্ত্রী গ্রামের প্রথা ভঙ্গ করায় শাস্তি হিসেবে রাজবীরকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। রাজবীরের কথা শুনে তাও বলে, তোমাকে ক্ষমা করে হবে কিনা সেটা নির্ধারণ করবে আমাদের প্রধান। এই প্রধান এমন এক সত্তা যাকে গ্রামের সবাই দেবতা হিসেবে মানে। প্রধান মহলের ভেতরে একটা বিশেষ ঘরে থাকে। ওই ঘরে ঢোকার অনুমতি কারও নেই। প্রধান কখনো কারো সামনে আসে না, কেউ প্রধানকে দেখতেও পায় না। প্রধানের একজন দাসী আছে, শুধুমাত্র সেই প্রধানের সাথে কথা বলতে পারে। তাও দাসীকে বলে প্রধানকে জিজ্ঞেস করতে রাজবীরকে ক্ষমা করা উচিত হবে কিনা। দাসী প্রধানের ঘরের ছোট্ট একটা জানলা খুলে তার সাথে কথা বলে। তাদের মধ্যে কি কথা হয়েছে কেউ শুনতে পায় না। কিছুক্ষণ পর দাসী তাওকে জানিয়ে দেয় প্রধান রাজবীরকে ক্ষমা করতে রাজি হয়েছে। তাও অনেক আনন্দের সাথে সবাইকে খবরটা জানায়। সবাই 2 হাত দিয়ে কাঁধে আঘাত করে প্রধানের জয় জয়কার করে। এরপর তাও সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ থেকে 3 দিন গ্রাম থেকে কেউ বাইরে যেতে পারবে না, এমনকি বাইরে থেকেও কেউ গ্রামে আসতে পারবে না। রাজবীরের স্ত্রী এবং সন্তানের কারণে পুরো গ্রাম অভিশপ্ত হয়েছিল। গ্রাম থেকে সৌভাগ্য এবং সমৃদ্ধি চলে গিয়েছিল। সবকিছু ঠিক থাকলে 3 দিন পর এই গ্রামে সৌভাগ্য এবং সমৃদ্ধি ফিরে আসবে, কারণ ওই দিন রাজবীরের মেয়েকে প্রধানের কাছে সমর্পণ করা হবে। তবে তার আগে রাজবীরের স্ত্রীকে বলি দেওয়া হবে। কাজটা রাজবীরকেই করতে হবে। রাজবীর যখন তার স্ত্রীর মাথা কেটে প্রধানের পায়ে রাখবে, তখন রাজবীরকে আবারও গ্রামে ফিরিয়ে নেওয়া হবে। সবাই তাওয়ের কথা মেনে নেয়। এর মাঝে সাক্ষীর সেন্স ফিরে আসে। সাক্ষী চিৎকার করে জিজ্ঞেস করে, ঈশানী কোথায়? রাজবীর সাক্ষীকে শক্ত করে ধরে রাখে। হঠাৎ মহলের ভেতর থেকে অসংখ্য মহিলার চিৎকারের আওয়াজ ভেসে আসে। আওয়াজ শুনে সাক্ষী অনেক ঘাবড়ে যায়। তখন দাসী এসে তার জাদুর শক্তির মাধ্যমে সাক্ষীকে আবারও সেন্সলেস করে ফেলে। এরপর বাচ্চা ছেলেগুলো সাক্ষীকে টানতে টানতে একটা অন্ধকার ঘরে নিয়ে যায়। ওরা সাক্ষীকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। সাক্ষীর সেন্স ফিরে আসলে সে দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউই সাক্ষীর কথা শোনে না। এরপর আমরা ঈশানীকে দেখতে পাই। ঈশানীকেও মহলের ভেতর একটা ঘরে আটকে রাখা হয়েছে। ঈশানী সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। ওই সময় শালীন নামের একটা ছেলে এসে ঈশানীকে ধমক দিয়ে চুপচাপ বসে থাকতে বলে। ঈশানী শালীনকে বলে, এখানে আমার অনেক ভয় লাগছে, আমি আমার মায়ের কাছে যেতে চাই। শালীন বলে, তোমার মা তো এখানে নেই। দাসীমা বলেছে তুমি আর নিজের মায়ের কাছে যেতে পারবে না। ঈশানী বলে, তুমিও কি তোমার মায়ের কাছে যেতে পারো না? শালীন বলে, আমার মা তো অনেক আগেই মারা গেছে, দাসীমাই আমার মা, এখন থেকে সে তোমারও মা। এরপর শালীন ঈশানীকে একটা আয়ুর্বেদিক ঔষধ খেতে দেয়। ঈশানী সেটাকে স্যুপ মনে করে খেতে রাজি হয় না। শালীন বলে, এটা দাসীমা বানিয়েছে, না খেলে সে প্রচণ্ড রেগে যাবে, আর আজ থেকে 3 দিন তোমাকে এই আয়ুর্বেদিক ওষুধ খেয়েই থাকতে হবে। ঈশানী তবুও খেতে রাজি হয় না। কিছুক্ষণের পর সে শালীনের কাছে জানতে চায় দাসীমাকে। শালীন কোনো জবাব দেয় না। অন্যদিকে সাক্ষী ঘরের ভেতর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে। সে অনেক কষ্ট করে দরজার কিছু অংশ ফাঁকা করে হাত বের করে বাইরের শিকল খোলার চেষ্টা করে। তখনই দাসী চলে আসে। সাক্ষী দাসীকে বলে, আমাদেরকে ছেড়ে দাও, আমার মেয়েটা অনেক অসুস্থ, সূর্যের আলো লাগলে আমার মেয়েটা মারা যাবে। দাসী সাক্ষীকে ধমক দিয়ে বলে, তোর মেয়ে মোটেও অসুস্থ না, এটা ওর শক্তি, তোর মেয়ের সমর্পণ আমাদের সবার মঙ্গল করবে। সাক্ষী সমর্পণের মানে জানতে চায়। দাসী বলে, এটা জানার কোনো প্রয়োজন নেই তোর। এই কথা বলে দাসী চলে যেতে শুরু করে। সাক্ষী চিৎকার করে জিজ্ঞেস করে, কি করতে যাচ্ছ তোমরা আমার মেয়েটার সাথে? দাসী ধমক দিয়ে সাক্ষীকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু সাক্ষী চিৎকার করতেই থাকে। তখন হঠাৎ করে অন্ধকারের মধ্য থেকে একটা কালো আত্মা বের হয়ে আসে। এটা দেখে সাক্ষী প্রচণ্ড ভয় পায়। এটা আসলে দাসীরই আত্মা। সে সাক্ষীকে ভয় দেখানোর জন্য শরীর থেকে বের হয়ে আসে। কিছুক্ষণের পর আত্মা আবারও দাসীর শরীরে প্রবেশ করে। এরপর দাসী চিৎকার করে সাক্ষীকে বলে, তোর মেয়ে আজ থেকে আমার, তুই ওকে ভুলে যা। এসব দেখে সাক্ষী স্তব্ধ হয়ে যায়।
এরপর আমরা রাজবীর এবং তাওকে দেখতে পাই। রাজবীর তাওকে বলে, আমি আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। তাও বলে, তুই তোর মেয়েকে জন্মের সাথে সাথে মেরে ফেলতে পারিসনি, এটা একদিক থেকে ভালোই হয়েছে। তোর মেয়ের অসুখটাই একটা শক্তি, সে আমাদের গ্রামের প্রথা টিকিয়ে রাখতে পারবে। প্রধান যদি তোর মেয়ের সমর্পণ স্বীকার করে তাহলে তোর ভাগ্য খুলে যাবে। এরপর তুই তোর স্ত্রীর মাথা কেটে ফেলে তোর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিবি। রাজবীর বলে, আমি তো সভাঘরেই ওকে মেরে ফেলতাম, কিন্তু হঠাৎ ওই মহিলাদের আওয়াজ আমাকে বিভ্রান্ত করে ফেলেছে। তাও বলে, ওই মহিলাদের আওয়াজ আবারও আসবে, কিন্তু ভয়ের কিছু নেই। 3 দিন পর সমস্ত আওয়াজ একেবারে বন্ধ হয়ে যাবে, শুধু দাসীকে তার কাজ ঠিকভাবে করতে হবে। রাজবীর বলে, দাসী পারবে তো তার কাজ করতে? তাও রাজবীরকে ধমক দিয়ে বলে, আস্তে কথা বলো, দাসীর শক্তি সম্পর্কে তার কোনো ধারণা নেই। দাসীর কালো ছায়া সব জায়গায় ঘুরে বেড়ায়, ওই কালো ছায়া কারো উপর পড়লে তার অমঙ্গল হয়। দাসীর অদ্ভুত ক্ষমতা আছে, আগামী 3 দিনের মধ্যে দাসী তোর মেয়ের বিশ্বাস অর্জন করে তাকে সমর্পণের জন্য রাজি করিয়েই ছাড়বে। এরপর আমরা দাসীকে দেখতে পাই। দাসী ঈশানীর সাথে দেখা করতে চায়। শালীন দাসীকে বলে, ঈশানী আয়ুর্বেদিক ওষুধটা খায়নি। দাসী কোনো জবাব না দিয়ে চুপচাপ ঈশানীর কাছে যায়। সে ঈশানীর শরীরের ক্ষতচিহ্নগুলো দেখে, যেগুলো সূর্যের আলোর কারণে হয়েছে। ঈশানী দাসীকে জিজ্ঞেস করে, আমার মা কোথায়? আমি অনেক খারাপ স্বপ্ন দেখেছি, আমার মা ঠিক আছে তো? দাসী কোনো জবাব না দিয়ে বলে, ওষুধটা খেয়ে নে। সে অনেকটা জোর করে ঈশানীকে ওষুধটা খাইয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দাসী প্রধানের ঘরের দরজার সামনে বসে তাকে দরজা খোলার জন্য রিকোয়েস্ট করতে থাকে। কিছুক্ষণের মধ্যে প্রধান দরজা খুলে দেয়। দাসী প্রধানের ঘরে ঢুকে পড়ে, সাথে সাথে দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। দাসী প্রধানকে বলে, মেয়েটা ওষুধ খাওয়া শুরু করেছে, আমার মনে হয় এই মেয়েটা টিকে থাকবে। এরপর দাসী প্রধানকেও একটা ওষুধ খাইয়ে দেয়। অন্যদিকে সাক্ষী বন্ধ ঘরে বসে ভাবতে থাকে কিভাবে বের হবে এখান থেকে। তখনই সে ঈশানীর গলা শুনতে পায়। ঈশানী চিৎকার করে মা বলে ডাকছে। সাক্ষী ঈশানীকে খুঁজতে শুরু করে। এরপর সে দরজাটা ভেঙে ওই ঘর থেকে বের হয়। চারদিকে গোলক ধাঁধার মতো। সাক্ষী এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছোটাছুটি করে, কিন্তু ঈশানীকে কোথাও পায় না। সে শুধু ঈশানীর সাউন্ড শুনতে পায়। হঠাৎ সাক্ষী খেয়াল করে একটা জায়গায় অনেকগুলো সুতা দিয়ে পথ আটকে রাখা হয়েছে। সেখানে সাক্ষী একটা পুতুল দেখতে পায়। সাক্ষী পুতুলটা নিয়ে সুতা ছেড়ে বের হয়ে ঈশানীকে খুঁজতে থাকে। সাক্ষী ঈশানীকে পায় না, কিন্তু একটার পর একটা পুতুল খুঁজে পায়। সাক্ষী হতাশ হয়ে কাঁদতে শুরু করে। এসব মূলত সাক্ষীর ভ্রম ছিল, কারণ ঈশানী তার ঘরের ভেতরেই বন্দি অবস্থায় আছে। হঠাৎ অনেকগুলো বাচ্চা ছেলে একসাথে ঈশানীর ঘরে চলে আসে। ওরা টর্চ লাইট জ্বালিয়ে ঈশানীকে দেখতে শুরু করে। শালীন ওদেরকে চলে যেতে বলে। বাচ্চাগুলো বলে, আমরা মেয়ে মানুষ দেখতে এসেছি। শালীন ওদেরকে জোর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ওরা শালীনের মুখে পানি দিয়ে পালিয়ে যায়। শালীন ওদেরকে ধরার জন্য ওদের পিছে পিছে যায়। দরজা খোলা পেয়ে সুযোগ বুঝে ঈশানী ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু ঘর থেকে বের হতেই ঈশানীও গোলক ধাঁধায় পড়ে যায়। সে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। হঠাৎ ঈশানীর সামনে ছোট্ট একটা মেয়ে চলে আসে। ঈশানী তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার মাকে দেখেছ? মেয়েটা বলে, মা তোমাকে ডাকছে। ঈশানী মেয়েটার পেছনে ছুটতে শুরু করে। তখন সেখানে আরও 2জন মেয়ে চলে আসে। ঈশানী তাদেরকে দেখে জিজ্ঞেস করে, তোমরা আমার মাকে চেনো? ওরা জবাব না দিয়ে বলে, মা তোমাকে ডাকছে, এটা বলেই পালিয়ে যায়। ওই সময় ঈশানীর সাথে সাক্ষীর দেখা হয়ে যায়। ঈশানী সাক্ষীকে দেখে তার কাছে ছুটে যায়, কিন্তু সাক্ষী যেখানে দাঁড়িয়েছিল সেখানে সূর্যের আলো পড়েছে। ঈশানী সাক্ষীর কাছে যাওয়ার সাথে সাথে তার সমস্ত শরীর লাল হয়ে যায়। হঠাৎ ঈশানীর চোখগুলো কালো হয়ে যায়। এটা দেখে সাক্ষী অনেক ঘাবড়ে যায়। সাক্ষী কিছু বুঝে ওঠার আগে ঈশানী সাক্ষীকে ছেড়ে ওই বাচ্চা মেয়েগুলোর সাথে দৌড়ে সেখান থেকে চলে যায়। সাক্ষী কিছু বুঝতে না পেরে কাঁদতে শুরু করে। বাচ্চা মেয়েগুলো ঈশানীকে মহলের দরজার কাছে নিয়ে যায়। ঈশানী সূর্যের আলো দেখে বলে, আমি বাইরে যেতে পারবো না। কিন্তু মেয়েগুলো আবারও বলে, মা তোমাকে ডাকছে। তাই ঈশানী দৌড় দিয়ে দরজার বাইরে চলে যায়। এখানে আমরা দেখতে পাই মহলের দরজার বাইরে বিশাল এক কুয়া, অর্থাৎ ক্ষেতের ভেতর যে বিশাল আকৃতির কুয়া আছে সেই কুয়ার ভেতরেই ওই মহল ঢোকার রাস্তা। ঈশানী কুয়ার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু সূর্যের তীব্র আলো সহ্য করতে না পেরে ঈশানী অসুস্থ হয়ে যায়। এদিকে দাসী ঈশানীর ঘরে গেলে ঈশানীকে দেখতে না পেয়ে ঘাবড়ে যায়। সে নিজের কালো আত্মাটাকে বের করে দেয় ঈশানীকে খোঁজার জন্য। আত্মাটা মহলের বাইরে বের হলে কুয়ার সিঁড়িতে ঈশানীকে দেখতে পায়। সাথে সাথেই সে দাসীর শরীরে ফিরে আসে। দাসী দ্রুত বাইরে গিয়ে ঈশানীকে আবারও মহলের ভেতরে নিয়ে আসে, কিন্তু তীব্র আলোতে ঈশানী ততক্ষণে সেন্সলেস হয়ে গেছে। দাসী ঈশানীর শরীরের লাল দাগগুলো দেখে আর খেয়াল করে যে তার শরীরেও একই রকম লাল দাগ, কারণ দাসীও ঈশানীর মতো সূর্যের আলো সহ্য করতে পারে না। দাসী ঈশানীর জন্য আয়ুর্বেদিক ঔষধ তৈরি করতে শুরু করে। ঔষধ তৈরি শেষ হলে সে খুব যত্ন করে ঈশানীর সারা গায়ে লাগিয়ে দেয়। তখন দেখা যায় দাসীর সারা গায়েও রোদে পড়ার দাগ রয়েছে, অর্থাৎ তারও ঈশানীর মতো সান অ্যালার্জি আছে। এই রোগের সাথে কিছু একটা অদ্ভুত রহস্য জড়িয়ে আছে, যেটা আমরা সামনে জানতে পারবো।
বেশ কিছুক্ষণ পর ঈশানী একটু সুস্থ হয়ে উঠলে দাসী তাকে আয়ুর্বেদিক ঔষধ খেতে দেয়। ঈশানী সেটা খেতে না চাইলে দাসী জোর করে তাকে খাইয়ে দেয়। এরই মাঝে তাও এসে তাকে জিজ্ঞেস করে, এই মেয়ে কি টিকতে পারবে, নাকি তোমার কালো জাদুর কারণে এটাও শেষ হয়ে যাবে? এর আগেও তো এভাবেই 3টা মেয়ে মারা গেল। সেটা শুনে দাসী রেগে গিয়ে বলে উঠছে, কালো জাদুর সাহায্যেই মেয়েটাকে খুঁজে পেয়েছি, আর এই জাদু আমার দুর্বলতা নয়, প্রধানের দেওয়া উপহার। তোমাকে অত ভাবতে হবে না, সমর্পণের চিন্তা আমার উপর ছেড়ে দাও। তখন তাও তাকে স্মরণ করিয়ে দেয় যে এই মেয়েটা বাঁচতে না পারলে প্রধানও সুস্থ হবে না, আর প্রধানের কিছু হয়ে গেলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তাই যেভাবেই হোক মেয়েটাকে সমর্পণ পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। তার কথা শুনে দাসী বলে, আমি প্রধানের বউ, আমাকে শিখিও না কি করতে হবে, যাও এখান থেকে। এই কথা বলেই সে তাওয়ের মুখের উপর দরজা আটকে দেয়। পরদিন সকালে সমর একজন কনস্টেবলকে নিয়ে আবারও সেই ক্ষেতে পৌঁছে যায়। ওই এলাকাটা সবাই খুব ভয় পেত, তাই কনস্টেবল তাকে রিকোয়েস্ট করে ব্যাকআপ আসা পর্যন্ত অপেক্ষা করার জন্য। তখন সমর বলে, ব্যাকআপ যদি আসার হতো তাহলে এতক্ষণে চলে আসতো। 2টো মানুষ গায়েব হয়ে গেছে, তাতে কারো কিছু যায় আসছে না, হয়তো একজন পুলিশ গায়েব হলে তাদের টনক নড়বে। এই কথা বলে সে ক্ষেতের ভেতর যেতে শুরু করে, আর যাওয়ার আগে কনস্টেবলকে বলে যায় সকলের মধ্যে সে ফেরত না আসলে লোকটা যেন থানায় খবর দিয়ে দেয়। এরপর সে ভেতরে গিয়ে দেখে ওই দুষ্টু ছেলেগুলো একটা শুকনো কুয়ার পাশে খেলা করছে। খেলাধুলা শেষে ছেলেগুলো সেখান থেকে চলে গেলে সমর ধীরে ধীরে কুয়ার দিকে এগিয়ে যায়। কুয়ার ভেতরটা অনেক গভীর ছিল। কুয়াটা দেখে কেন যেন তার মনে কৌতূহল জাগে। সে একটু একটু করে কুয়ার ভেতর যেতে শুরু করে, আর সে কখন কি করছিল তার সবকিছুই মোবাইলে ভয়েস রেকর্ড করে রাখে, যাতে তার কোনো ক্ষতি হয়ে গেলে তার টিম ওই ভয়েস রেকর্ডের মাধ্যমে ওই কুয়ার রহস্য জানতে পারে। ভেতরে ঢুকে একটা লম্বা সুড়ঙ্গের মতো দেখতে পায় সে। সুড়ঙ্গ ধরে সামনে এগুলোই আরো কতগুলো সুড়ঙ্গ তার সামনে আসছে। এসব দেখে সমর খুব কনফিউজড হয়ে যায়, এটা যেন কোনো কুয়া না, একটা ভুল ভুলাইয়া। তবে এত বড় জায়গা জুড়ে কাউকে দেখতে পায় না সে। ব্যাপারটা তার কাছে সন্দেহজনক মনে হলে সে বুঝে যায় কুয়ার রহস্য সমাধান করা এতটা সহজ না। কিন্তু হার মানার পাত্র সে ছিল না। সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে সে সাক্ষী আর ঈশানীকে খুঁজতে শুরু করে। ততক্ষণে ঈশানী অনেকটাই সুস্থ হয়ে যায়। দাসী তার কাছে গেলে ঈশানী তার শরীরের ক্ষতগুলো দেখে জিজ্ঞেস করে, তোমার ব্যথা লাগে না? আমার তো খুবই ব্যথা লাগে। তখন দাসী বলে, না, আমার ব্যথা লাগে না, কারণ এটা কোনো রোগ নয়, এটা শক্তি। এরপর ঈশানীর জন্য আয়ুর্বেদিক স্যুপ বানাতে শুরু করে। ঈশানী সেটা খেতে না চাইলে দাসী বলে, তোমাকে খেতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি বড় হতে পারবে। ঈশানী তখন তার কাছে একটা গল্প শুনতে চাইলে দাসী তাকে এক রাজার গল্প শোনাতে শুরু করে। রাজার কোনো সন্তান ছিল না, তাই সে সূর্য দেবতার পুজো করতে শুরু করে। তার পূজায় খুশি হয়ে সূর্য দেবতা তাকে একটা কন্যা সন্তান দান করে। তবে রাজা তাতে খুশি হওয়ার বদলে উল্টো রেগে যায়, কারণ তার ছেলে প্রয়োজন ছিল, মেয়ে না। তাই সে তার মেয়েটাকে কুয়ার ভেতর ফেলে দিতে চায়। সূর্য দেবতা সেটা শুনে রাজার উপর খুব রেগে যায়। সে বলে, আমার দেওয়া উপহারকে তুমি অপমান করেছ, এখন ওই মেয়েকে আমি তোমার সামনেই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। দেখতে দেখতে বাচ্চা মেয়েটার শরীর রোদে পুড়তে শুরু করে। বাচ্চাটা রোদে পুড়ে অলমোস্ট মরেই গিয়েছিল। তবে সন্ধ্যায় সূর্য ডোবার পর তার কাছে একজন আদি মানব আসে। লোকটা বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যায় তার গুহায়। এরপর তার জাদুকরী শক্তি দিয়ে মেয়েটাকে সুস্থ করে তোলে। তার সান্নিধ্যে মেয়েটা ধীরে ধীরে বড় হতে থাকে। এরপর ওই আদি মানব তাকে বিয়ে করে নেয়, আর তারপর থেকেই মেয়েটা দাসীমা নামে সম্মাননা পায়। সেই সাথে পেয়ে যায় অপার শক্তি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আদি মানবটা কে ছিল। হ্যাঁ, ওই লোকটাই প্রধান। আর দাসী তখন নিজের জীবনের গল্পটাই ঈশানীকে বলছিল। গল্প শুনে ঈশানীর মনেও দাসীর মতো শক্তি পাওয়ার ইচ্ছা হয়। তখন দাসী বলে, প্রধান এখন অসুস্থ, তুমি তার কাছে গিয়ে তার সেবা করলে সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। তোমার সেবা যদি তার পছন্দ হয় তাহলে তোমাকেও শক্তি দিয়ে দেবে সে। এই কথা বলে ঈশানীকে ওষুধ খেতে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সাক্ষী ঈশানীকে খুঁজতে খুঁজতে একটা অদ্ভুত জায়গায় গিয়ে পৌঁছায়। পুরো কুয়াটাই অদ্ভুত ছিল, তবে এই জায়গাটা তুলনামূলকভাবে বেশি ভয়ঙ্কর। সাক্ষী সেখানে যাওয়া মাত্রই অনেকগুলো মহিলা তাকে ঠেসে ধরে। তার কাছে অনুরোধ করে বলতে থাকে, ওই লোকটা আমাদের মেয়েগুলোকে ধরে নিয়ে গেছে, ওদেরকে বাঁচাও, ওরা খুব ছোট্ট, রোদে যেতে পারে না, তুমি প্লিজ ওদের বাঁচাও। সাক্ষী সেটা শুনে হতবাক হয়ে যায়। সে ওই মহিলাদেরকে বলে, আমার মেয়েটাকেও তো ওরা তুলে নিয়ে গেছে, আমার মেয়েও তো রোদে যেতে পারে না, চলো আমরা একসাথে ওদের প্রতিবাদ করি। মহিলাগুলোর কথা থেকে জানা যায় প্রধান শুধুমাত্র সেই মেয়েদেরকেই টার্গেট করত যাদের সান অ্যালার্জি আছে। যাই হোক, সাক্ষী মহিলাকে দেখে নিজের মধ্যে কনফিডেন্স ফিরে পায়। সে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি জানো ওই মেয়েগুলো কোথায় লুকিয়ে আছে? প্লিজ আমাকে সেখানে নিয়ে চলো। আমরা এতগুলো মানুষ, আর প্রধান তো মাত্র একজন, আমরা ঠিক তার সাথে লড়াই করে জিতে যাব। কিন্তু কেউই সাক্ষীর ডাকে সাড়া দেয় না, শুধু অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। সাক্ষী তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সামনের দিকে এগোতে যায়। এমন সময় হঠাৎ পেছন থেকে ভয়ঙ্কর একটা চিৎকার ভেসে আসে।
সে দেখতে পায় ওই মহিলাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সাক্ষী তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পরক্ষণেই মহিলারা সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন সে বুঝতে পারে এগুলোও তার চোখের ভ্রম। এরপর সে একাই সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূর যেতে না যেতেই হঠাৎ রানী হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে পড়ে। সাক্ষী তখন কনফিউজ হয়ে যায় যে এটাও তার চোখের ভুল নাকি সত্যি। কিছু বুঝে ওঠার আগেই রাজবীর সেখানে গিয়ে রানীর গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর লাশটাকে টানতে টানতে নিয়ে গিয়ে কুয়ার গভীরে ফেলে দেয়। সাক্ষী চুপচাপ শুধু সেটা দেখতে থাকে, কিছুই করতে পারে না। এরই মাঝে শালীন গিয়ে দাসীকে জানায় ঈশানের প্রচণ্ড পেটে ব্যথা করছে। সেটা শুনে দাসী দৌড়ে গিয়ে দেখে মেয়েটা পেটের যন্ত্রণায় ছটফট করছে। এদিকে সাক্ষী রাজবীরকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলে, ঈশানী তোমার মেয়ে, অন্তত ওকে ছেড়ে দাও। দরকার হয় আমাকে মেরে ফেলো, কিন্তু ওকে মেরো না। তবে রাজবীর তার কোনো কথাই শোনে না। সে তো অনেক আগেই ঈশানীকে মেরে ফেলতে চেয়েছিল, তবে এখন সে মেয়েটার কারণে তার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। সাক্ষী তাকে বোঝানোর চেষ্টা করলে রাজবীর রাগের মাথায় তার গলা টিপে ধরে। এমন সময় হঠাৎ দাসী সেখানে আসে। সে সাক্ষীকে বলে, আমি তোমাকে অভিনন্দন জানাতে এসেছি। তোমার মেয়ে সাবালিকা হয়েছে, তুমি ওর মা, তাই তোমাকে আগে খবরটা দিতে আসলাম। কথাটা শুনে সাক্ষী হতবাক হয়ে যায়। 7 বছরের একটা বাচ্চা মেয়ে কিভাবে সাবালিকা হতে পারে? তবে দাসী এর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর রাজবীর তখন সাক্ষীকে আটকানোর জন্য তার উপর পাশবিক নির্যাতন চালাতে শুরু করে। সে একটা চাবুক দিয়ে সাক্ষীকে আঘাত করতে থাকে। মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলে। এতদিনের যত রাগ মনে পুষে রেখেছিল সে, তার সবটাই সাক্ষীর উপর উসুল করে আজ। বেচারিকে মারতে মারতে আধমরা করে রেখে জানোয়ারটা সেখান থেকে বের হয়ে যায়। ততক্ষণে দাসী ঈশানীর রক্ত নিয়ে গিয়ে প্রধানের মুখে দেয়। এত বছর ধরে দাসীর পুরনো রক্ত খেয়ে কোনো মতে জীবনযাপন করছিল সে। তবে আজ টকটকে তাজা রক্ত পেয়ে প্রধান ভীষণ খুশি হয় আর দ্রুত সমর্পণের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়ে দেয়। সেটা শুনে গ্রামের সবাই উল্লাসে মেতে ওঠে। শুরু হয় ঈশানীর সমর্পণের প্রস্তুতি। দেখতে দেখতে সকাল হয়ে যায়। ভোরের আলো চোখে পড়লে সাক্ষীর সেন্স ফিরে আসে। সে কোনো মতে নিজেকে সামলে বাইরের দিকে যেতে শুরু করে। কিছু দূর যেতে না যেতেই পা পিছলে গড়াতে গড়াতে সোজা গিয়ে পড়ে কুয়ার মাটিতে। জায়গাটা একেবারে শুকনো ছিল, তবে সাক্ষী পড়ে যাওয়ার সাথে সাথেই জায়গাটা পানিতে ভরে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পানিতে ডুবে যায় সে। কুয়ার গভীরে গিয়ে সে দেখতে পায় নিচে অনেক মেয়ের লাশ পড়ে আছে। সে সবকিছু দেখে ভয়ে উপরে উঠে আসে। তখন সেই লাশগুলো তার সাথে উপরে উঠে আসে। তাদের মধ্যে রানীও ছিল। তারা সাক্ষীকে ঠেসে ধরে পানির ভেতরে। এরপর সন্ধ্যা নেমে আসলে সবাই সমর্পণ অনুষ্ঠানের গোছগাছে ব্যস্ত হয়ে পড়ে। দাসী ঈশানীকে লাল জামা পরিয়ে তৈরি করে দেয়। ঈশানীর খুব ভয় লাগছিল। সেটা দেখে শালীন তাকে বলে, ওরা আমার বোনটাকে মেরে ফেলেছে, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এটা বলে ঈশানীর হাত ধরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে সে কিছু করার আগেই দাসী তাদেরকে আটকে দেয়। শালীন তখন ভয়ে সেখান থেকে চলে যায় আর ঈশানীকে দাসী সঙ্গে করে নিয়ে যায় সভা ঘরে। শালীন যখন সুড়ঙ্গের রাস্তা ধরে যাচ্ছিল তখনই হঠাৎ সমর গিয়ে তার মুখ চেপে ধরে তাকে আড়ালে নিয়ে যায়। এরপর জিজ্ঞেস করে, ঈশানী আর সাক্ষী কোথায়? সত্যি কথা বলবে, না হলে তোমাকে মেরে ফেলবো। শালীন তখন কিছু একটা বলার চেষ্টা করছিল, তবে সমর তার মুখ চেপে ধরে রাখায় সে কিছু বলতে পারছিল না। সমর সেটা বুঝতে পেরে শালীনের মুখ থেকে হাত সরিয়ে নিলে সে কাঁদতে কাঁদতে বলে, ঈশানীকে সমর্পণের জন্য নিয়ে যাওয়া হয়েছে আর সাক্ষীকে অন্য কুয়ার ভেতর আটকে রাখা হয়েছে। সমর তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, সমর্পণ কি? শালীন বলে, সমর্পণ মানে হচ্ছে বিয়ে। যে মেয়েরা রোদে যেতে পারে না, প্রধান তাদেরকে বিয়ে করে আজীবনের জন্য নিজের দাসী বানিয়ে রাখে। কারণ প্রধান নিজেও রোদে যেতে পারে না, গুহার ভেতর থাকতে হয় তাকে। মেয়েগুলোর কাছ থেকে প্রধান শক্তি পেয়ে বছরের পর বছর বেঁচে থাকে। তাও বলে, প্রধান মারা গেলে আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। এ কারণে আমরা সবসময় এমন মেয়ে খুঁজে এনে প্রধানের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে আগে অনেক মেয়ে মারা গেছে, হয়তো ঈশানীও বাঁচবে না। কথাটা শুনে সমর ভীষণ ঘাবড়ে যায়। সেও শালীনের সাথে সাক্ষীর কাছে যেতে শুরু করে। এদিকে দাসী ঈশানীকে নতুন বউয়ের মতো সাজিয়ে পালকিতে উঠে বসতে বলে। ঈশানী পালকিতে উঠতে গিয়ে দেখে ভেতরে ভয়ঙ্কর চেহারার 3টা বাচ্চা মেয়ে বসে আছে। সেটা দেখে ঈশানী ভয়ে বলে, ওখানে 3টে মেয়ে বসে আছে, আমি যাব না। দাসী তখন পালকির ভেতরে চেক করে দেখে সেখানে কেউ নেই, তাই সে ঈশানীকে বুঝিয়ে শুনিয়ে পালকিতে উঠিয়ে দেয়। সেখান থেকে তাকে সম্পূর্ণ আনুষ্ঠানিকতার সাথে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়। এরই মাঝে রাজবীর সাক্ষীকে খুঁজতে খুঁজতে সেই কুয়ার কাছে পৌঁছে যায়। তাকে মূলত তাও সেখানে পাঠিয়েছে। রাজবীর যখন তাকে জানায় সে সাক্ষীকে আধমরা করে ফেলে এসেছে, তখন তাও তার উপর খুবই রেগে যায়। সে গ্রামের সবার সামনে সাক্ষীকে বলি দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করতে চাচ্ছিল, যাতে গ্রামের মেয়েরা তাদের বানানো নিয়ম ভঙ্গ করার কথা স্বপ্নেও না ভাবে। তো সেখানে গিয়ে সে দেখে সাক্ষীর সিঁড়ির উপর পড়ে মরে আছে। সে তখন সাক্ষীর হাতে রশি বেঁধে তাকে টানতে টানতে উপরে তুলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সাক্ষীর রশিটা টেনে ধরে।
তখন রাজবীর পেছন থেকে বলে, তুই এখনো মরিসনি। তখন সাক্ষী ওই রশি টেনে ধরে রাজবীরকে নিচে নামায়। তার ভেতরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয়েছিল, সেটার প্রতিফলন সাক্ষীর চেহারায় প্রকাশ পায়। রাজবীর সেটা দেখে বেশ ঘাবড়ে যায়। সে যখন সাক্ষীর উপর অ্যাটাক করতে যায় তখন সাক্ষী তার উপর পাল্টা অ্যাটাক করে। রাজবীরের হাতে থাকা চাবুকটা কেড়ে নিয়ে তাকেই আঘাত করতে শুরু করে। শেষমেশ তার গলায় ফাঁস লাগিয়ে সিঁড়ি থেকে নিচে ঝুলিয়ে দেয়। এমন ভারী একটা মানুষকে সাক্ষী একাই ফাঁস দিয়ে মেরে ফেলে। তখন জানা যায় তার মধ্যে শুধু তার একার শক্তি কাজ করছিল না, বরং তার কাছে সাহায্য চাওয়া সেই প্রত্যেকটা মেয়ের শক্তি সাক্ষীর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সাক্ষীর কথা মতো তারা সবাই মিলে এবার প্রধানের বিরোধিতা করার সিদ্ধান্ত নেয়। এরই মাঝে শালীন আর সমরও সেখানে পৌঁছে যায়। তারা সাক্ষীকে সেখান থেকে উদ্ধার করে ঈশানীকে বাঁচানোর জন্য রওনা হয়। বিয়ের আসরে তখন সবাই রাজবীরের জন্য অপেক্ষা করছিল। এমন সময় একটা বাচ্চা ছেলে এসে তাওকে জানায় সে বাইরে একজন পুলিশকে দেখছে। কথা শুনে গ্রামের ছেলেরা সবাই হৈ হৈ করতে করতে বেরিয়ে পড়ে পুলিশদেরকে শায়েস্তা করার জন্য। আর মেয়েগুলো বসে প্রধানের জন্য অপেক্ষা করতে থাকে। সাক্ষীরা সভার দিকে আসার পথে তাওয়ের কবলে পড়ে। তখন সমর সাক্ষীকে বলে, তুমি গিয়ে ঈশানীকে বাঁচাও, এদেরকে আমি দেখে নিচ্ছি। তখন শালীন সাক্ষীকে নিয়ে গোপনে একটা রাস্তা দিয়ে সভার দিকে রওনা হয়। আর সমর তাও এবং তার লোকজনদের সাথে ফাইট করতে শুরু করে। ততক্ষণে প্রধানের আসার সময় হয়ে যায়। তাই দাসী মেয়েদেরকে ইশারা করে প্রদীপগুলো নিভিয়ে দিতে বলে। তারা প্রদীপ নিভিয়ে এসে বসলে প্রধান তার ঘরের দরজা খুলে দেয়। দাসী তখন ঈশানীকে ভেতরে যেতে বলে, কিন্তু একা ভেতরে যেতে ঈশানীর ভয় লাগছিল, তাই সে দাসীকেও তার সঙ্গে নিয়ে নেয়। তবে প্রধানের ঘরে ঢোকার সময় লোকটা দাসীকে ধাক্কা দিয়ে ফেলে রেখে ঈশানীকে টেনে নিয়ে যায় ভেতরে। এরই মাঝে সাক্ষী ওই গুহার কাছে পৌঁছে গেলে দাসী তাদের উপস্থিতি টের পায় এবং তার কালো শক্তিকে পাঠিয়ে দেয় তাদের ভয় দেখানোর জন্য। তাকে দেখে শালীন ভয় পেয়ে গেলেও সাক্ষী ভয় পায় না। উল্টো তার চোখের আগুন দেখে কালো ছায়াটাই ভয় বিলীন হয়ে যায়। তখন দাসী নিজেই চলে যায় সাক্ষীকে বাধা দেওয়ার জন্য। তবে সাক্ষী কোনো বাধা মানে না। সে দাসীকে প্রধানের ঘরের দরজা খুলে দিতে বলে। তখন দাসী বলে, এটা যেন তেন কোনো জায়গা না, প্রধানের ঘর। তার পারমিশন ছাড়া কেউ তার দরজা খুলতেও পারবে না, আর কেউ তার ঘরে ঢুকতেও পারবে না। কিন্তু সাক্ষী তার কথার তোয়াক্কা না করে তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে প্রধানের ঘরের দিকে এগোতে শুরু করে। তখন দাসী বাধ্য হয়ে তার হাতে থাকা চাকু দিয়ে সাক্ষীর উপর অ্যাটাক করে আর বলে, প্রধান আমার সম্মানের জায়গা, তাই তাকে রক্ষা করা আমার গুরু দায়িত্ব। সে ভেবেছিল সাক্ষী এতে দুর্বল হয়ে যাবে, কিন্তু তার ধারণা ভুল। চাকুর আঘাতেও তার কিছুই হয় না। সে রাগের মাথায় দাসীকে বলে, তুমি একটা দাসী, আর দাসীদের কোনো সম্মান থাকে না, তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকে না। তুমি শুধু প্রধানের হাতের পুতুল মাত্র। কথাটা শুনে দাসী একেবারে শান্ত হয়ে যায়। তখন সাক্ষী তাকে ছুঁড়ে ফেলে দিয়ে প্রধানের ঘরের দরজার শিকড় টেনে খোলার চেষ্টা করে। দরজাটা এতটাই ভারী ছিল যে সেটা একার পক্ষে খোলাটা কোনোভাবেই সম্ভব ছিল না। তবে সাক্ষী হার না মেনে চেষ্টা চালিয়ে যায়। তার এমন কনফিডেন্স দেখে দাসী ভীষণ অবাক হয়। এদিকে সাক্ষী তার অদৃশ্য বন্ধুদের সাহায্য নিয়ে ঘরের দরজাটা সত্যিই খুলে ফেলে। এরপর রাগে গজগজ করতে করতে ভেতরে চলে যায়। কিন্তু ভেতরে গিয়ে সে কাউকেই দেখতে পায় না, না সেখানে ঈশানী ছিল আর না ছিল প্রধান। সাক্ষী সব জায়গায় তাদেরকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে একটা সিন্দুকের মধ্য থেকে ঈশানীর কান্নার আওয়াজ ভেসে আসে তার কানে। সাক্ষী তৎক্ষণাৎ সেই সিন্দুক খুলে ঈশানীকে উদ্ধার করে। সেখান থেকে বেরোনোর সময় হঠাৎ প্রধানের ছায়া দেখতে পায় সে। সেই ঈশানীকে রেখে প্রধানের দিকে এগিয়ে যাওয়া মাত্রই হুবহু তার মতো দেখতে একজন তার সামনে এসে দাঁড়ায়। তবে সাক্ষী এবার আর ধোঁকা খায় না। সে বুঝে গিয়েছিল প্রধান তার ব্রেন নিয়ে খেলার চেষ্টা করছে। সাক্ষীর প্রতিচ্ছবি তাকে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে আমার সাথে প্রধানের নামের মন্ত্র পড়তে শুরু করো। কিন্তু সাক্ষী তার কথাই শোনে না। তখন তার প্রতিচ্ছবি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ঈশানীকে নিয়ে আবারও সেই সিন্দুকের ভেতর বন্দী হয়ে যায়। সাক্ষী উঠে গিয়ে সেই সিন্দুক খুললে এবার প্রধান সত্যিই তার সামনে চলে আসে। সে সাক্ষীর চোখে ধুলোর মতো কিছু একটা ছুঁড়ে দেয়। এতে সাক্ষীর চোখটা ঝাপসা হয়ে আসে। তো বসে ঈশানীর হাতটা শক্ত করে ধরে সেখান থেকে পালাতে শুরু করে। সেটা দেখে প্রধান এবার ঈশানীকে বশ করে নিয়ে তার শরীর থেকে সব শক্তি শুষে নিতে শুরু করে। সাক্ষী তখন অনেক দুর্বল হয়ে পড়ে, তাই সে প্রধানকে বাধা দিতে পারে না। এমন সময় হঠাৎ দাসীর সেই কালো ছায়াটা এসে প্রধানকে ঘিরে ধরে টর্চার করতে শুরু করে। একটা পর্যায়ে প্রধানের উপহার দেওয়ার শক্তিটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তার সব শক্তি কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দেয়। সাক্ষী এসব দেখে ভীষণ অবাক হয়। তখনই দাসী সেখানে চলে এলে ঈশানী আনন্দে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর দাসী সাক্ষীকে বলে, এখন থেকে আর কোনো মেয়ে দাসী হয়ে জীবন কাটাবে না। সেটা শুনে সাক্ষী খুবই খুশি হয়। আরেকদিকে দেখা যায় সমর তখনও তাওয়ের লোকদের সাথে লড়াই করে যাচ্ছে। এমন সময় পুলিশের জিপের সাইরেন শুনে তাওয়ের লোকেরা ভয় পালাতে শুরু করে, কিন্তু পালিয়ে বাঁচার মতো সৌভাগ্য তাদের হয় না। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ততক্ষণে সকাল হয়ে যায়,
তাই দাসী ঈশানীকে তার আঁচল দিয়ে ঢেকে সাক্ষীকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ঈশানীর প্রতি দাসীর মায়া দেখে সাক্ষীও খুবই ইমোশনাল হয়ে পড়ে। তারা সেখান থেকে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এমন সময় প্রধান নিজের শক্তির মাধ্যমে সাক্ষীর পায়ে শিকল বেঁধে তাকে ভেতরে টেনে নিয়ে যায়। দাসী তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। সাক্ষী তখন ভেতর থেকে তাকে বলে একে শেষ না করলে এ আবারও ফিরে এসে মৃত্যু তাণ্ডব চালাবে, তাই একে আজই শেষ করতে হবে। দাসী তখন চুপচাপ তার কথা মেনে নেয়। এরপর সাক্ষী প্রধানকে শায়েস্তা করার জন্য ভেতরে চলে যায়, কিন্তু সে প্রধানকে শেষ করতে পারল কিনা বা ফিরে আসলো কিনা সেটা জানার আগেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পের শেষে ভারতের প্রচলিত কুসংস্কার নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয় আমাদের। প্রতি বছর অনেক মেয়েরা এই মন্ত্রতন্ত্রের জালে আটকা পড়ে নিজেদের প্রাণ হারায়। এই যুগে এসেও অনেক বাচ্চা মেয়েকে জোর করে বাল্যবিবাহ দেওয়া হয়, যেটা সামাজিক অবক্ষয় এবং ওই মেয়েগুলোর শারীরিক এবং মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের সবার উচিত এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা এবং সোচ্চার হওয়া। এদিকে গল্পের শেষে যেহেতু প্রধানের কোনো পরিণতি দেখানো হয়নি, তাই আশা করা যায় আমরা এই মুভির আরও একটা পার্ট ভবিষ্যতে পেতে চলেছি, যেখানে হয়তো এই রহস্যগুলো থেকে পর্দা উঠবে। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে এই মুভির পরের পার্ট রিলিজ হওয়া মাত্রই তার গল্পটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলো এনজয় করতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।